ব্যাপারটা একটু বলুন। ওই এক সেকেন্ড ডেট, বলছি। প্লেস আচ্ছা, বা চেক কপিগুলো সবাই দেখে নিয়েছো তো? যে যার আর কি ইয়েতে ব্যাচে? কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, দেখি। অলোকে? হ্যাঁ, দেখেছি সব। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, স্যার এবার দেখে নিয়েছি। আহ, স্যার তাহলে এবার শুরু করুন, কি বলছি এক এক করে তাহলে কিরম ভাবে। ফার্স্টে আমরা এই ব্যাচটা দিয়েই শুরু করব। মানে লাস্ট আমাদের যে ব্যাচটা চললো, ফাইনাল মক আচ্ছা টেস্ট ব্যাচটা, সেটাকেই সেটা আগে তাদের করে, কারণ তাদের কাছে এটা প্রথম আর কি লাইভ সেশনটা, সেটা দিয়ে শুরু হোক। মর্নিং ওই বলো। ব্যাচের এক এক করে বলো তো। আর একদম লাস্ট আমাদের যে ব্যাচটা চললো, তোমরা একবার করে একটু হাত তোলো, দিয়ে স্যার এক এক করে বলবেন দিয়ে তোমার বিষয়টা। আচ্ছা, তোমরা শুরু করার আগে আমি জেনারেলি কতগুলো কথা আগে বলে দিই, তারপর তোমাদের কনফিউশন তারপরে থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। বেশিরভাগ জনার রিপোর্ট রিপোর্ট হচ্ছে না, এসে হয়ে যাচ্ছে। মানে যে যেগুলো নর্মাল রিপোর্ট মানে কোথাও অ্যাক্সিডেন্ট হলো, কোথাও একটা ক্যাম্প হলো, ব্লাড ডোনেশন ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প যেগুলো দেয়া হয়েছিল মক টেস্টে, বা কোথাও ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হলো, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হলো, নৌকা ডুবে গেল, এগুলো লেখার কারো খুব বেশি সমস্যা আমি পাইনি। এগুলো মোটামুটি ঠিক আছে। কিন্তু যখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা যারা লিখেছো, বা একটা ওয়াটার লগিং নিয়ে একটা প্রবলেম ছিল, এটা নিয়ে যারা লিখেছো, সেগুলো তোমার এসে হয়ে গেছে, সেগুলো রিপোর্ট হয়নি কারো। এসে আর রিপোর্টের মধ্যে আগে বেসিক ডিফারেন্সটা সেটা আগে বুঝতে হবে। এসে মানে তুমি ওখানে একটা জায়গার, ধরো তোমাকে বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা এসে লিখতে, তুমি সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এর প্রভাব কি, এর প্রস অ্যান্ড কনস, এগুলো তোমরা লিখলে। কিন্তু এটা যখন রিপোর্ট হবে, তোমরা সেইটাই রিপোর্টে লিখে দিচ্ছ, তাহলে সেটা রিপোর্ট হলো না। রিপোর্ট মানে কি, সেখানে তোমার কিছু ডেটা থাকবে। ডেটা মানে কি রকম ডেটা দেবে? ডেটা মানে ধরো তোমার এই যে আফটার কোভিড, তোমরা যদি এআই নিয়েও লেখো, তাহলে আফটার কোভিড এর পর এআই এর যে এফেক্ট, সেটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, বা এই যে অনলাইন এডুকেশন সিস্টেম বা ই লার্নিং যে প্রসেস, সেটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে। এবার এটা একটা দুটো ডেটা তোমরা তোমাদের লেখার সময় লিখলে, বা এর ইম্প্যাক্টটা, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট, সেটাও তোমাদের একটা ডেটা লিখতে পারো, যে এর ফলে যে এই এতগুলো মোবাইল অ্যাডিক্টেড এর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বা মেন্টাল হেলথের যে প্রবলেম গুলো সেগুলো লিখতে পারো। বা কোনো একটা ফেমাস, নাম দিতে বলছি না, কোনো একটা ফেমাস যে কোনো, বা অ্যাকর্ডিং টু এ এডুকেশনালিস্ট, বা অ্যাকর্ডিং টু এ মেডিকেল পার্সন, তার একটা উক্তি তোমরা দিলে, এটা লিখলে তখন সেটা রিপোর্ট মনে হবে। আদারওয়াইজ তোমরা যা যা লিখছো তোমাদের সব রিপোর্ট মনে হচ্ছে না, সব এসে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নাম্বার ওই 7-8 বসিয়ে গড় চলে যাবে, সেটা কখনোই 10-এর উপরে যাবে না। এই দিকটা তোমাদের সবারই মাথায় যেন থাকে। বেসিক টপিক মানে কোনগুলো, যে টপিক গুলো তোমার, যেটা তোমরা নর্মাল টপিক, সেগুলো তো ঠিকঠাক লিখছো। একটা বোট ডুবে গেছে, বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বা একটা মেডিকেল ক্যাম্প হয়েছে, এগুলো মোটামুটি ঠিক আছে। তাও একজন দুজনের একটু একটু সমস্যা আছে, মানে ফরম্যাটটা একটুখানি গোলমাল আছে। ফরম্যাট গোলমাল মানে লেখাটার কোনটার পর কোনটা লিখবে সেটা নিয়ে একটু গোলমাল আছে, সেটা ঠিক আছে। ওটা আমি আজকে একবার বলে দেবো, সে অসুবিধা নেই। কিন্তু বাকি ওই টাইপের রিপোর্ট গুলো তোমাদের সবারই এই সেম প্রবলেম হচ্ছে, একজন দুজন বাদ দিয়ে। একজন দুজন দেখলাম একটু লিখেছে, এটা গেল রিপোর্টের কথা। বাকি হচ্ছে মেন রিপোর্টের পর যেটা আসছে সেটা হচ্ছে প্রেসি। প্রেসিটা লাস্ট মক টেস্টের প্রেসিটা বাংলাটায় যথেষ্ট টাফ ছিল, ওটা তো একজন দুজন বাদ দিয়ে বাকি কারো হয়নি। যাই হোক, ওটা তো মক টেস্টে দিয়ে দেওয়া হবে একটা, ওটা একটা মডেল আনসার কি আমরা দিয়ে দেবো। বাকি যেটার হচ্ছে ব্যাপার, প্রেসির হেডিংটার সঙ্গে লেখাটা অনেকের ম্যাচ করছে না। হেডিংটা আলাদা হয়ে যাচ্ছে, লেখাটা আলাদা হয়ে যাচ্ছে। আমি বারবার বলে এসেছি, হেডিংটা যেমন হবে তোমার লেখাটা যেন সেই টাইপেরই হয়। মানে তোমার হেডিংটার সঙ্গে লেখাটার যেন ম্যাচ থাকে। তুমি হেডিং লিখছো এক, লেখা হয়ে যাচ্ছে এক। অনেকে বুঝতেই পারছে না কি হেডিং দেবো, এটা একটা বড় ইস্যু সবারই ক্ষেত্রেই। একবার করে যে করাটা সত্যিই চাপের, কিন্তু যেটুকু টাইম পাওয়া যাবে, যেটুকু টাইমের মধ্যে, এটুকু কিন্তু মেনটেন করতে হবে, না হলে হবে না।
বেশিটা বাংলাটা তবুও ঠিক আছে, বাংলাটা অনেকেরই ঠিক আছে, ইংরাজিটা অনেকেরই সমস্যা হচ্ছে দেখেছি। ইংরাজিটা মানে হেডিংটার সঙ্গে লেখাটার একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে, এটা একটু মাথায় খেয়াল রেখে এগোতে হবে। বাকি এমনি ঠিক আছে, এমনি বাকি খুব একটা যে সমস্যা নেই। একজন দুজনে হ্যান্ডরাইটিং খুব বাজে, এটা আমি বারবার বলে এসেছি, হ্যান্ডরাইটিং খুব বাজে হলে পড়তে অসুবিধা, যে খাতা দেখবে তারও অসুবিধা। এখন তোমার হ্যান্ডরাইটিং তো আর চেঞ্জ করা যাবে না, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা করণীয় একটু গ্যাপ গ্যাপ করে লিখবে, একটু ফাঁক ফাঁক দিয়ে লেখো, দুটো লাইনের মাঝখানে একটু গ্যাপটা দাও যাতে প্রতিটা ওয়ার্ড একটু ভালোভাবে পড়া যায়। অনেকে হঠাৎ হঠাৎ করে মাঝখানে ক্যাপিটাল ওয়ার্ড ক্যাপস লেটার ইউজ করে ফেলছো, কেন করছো আমি জানি না, কিন্তু এগুলো নাম্বার কেটে নেবে, এগুলো একটু খেয়াল রেখে লিখবে। এবার তোমাদের কি আর কি প্রশ্ন আছে একটু বলো আমাকে শুনি। স্যার এই যে ডেটাটা লিখতে বললেন, এটা কি অ্যাকিউরেট ফিগারটাই দিতে হবে, মানে ভুল হলে দেখো কি তোমার যদি নাম্বার? অ্যাকুরেট ফিগার যদি তুমি করতে পারো তাহলে তো বেটার হয়, অবভিয়াসলি সেটাই তো লেখা উচিত, যেগুলো অ্যাকিউরেট ফিগার সেগুলোই তো লেখা উচিত, কিন্তু তোমার পরীক্ষার খাতায় হয়তো অ্যাকিউরেট ফিগার মনে পড়ছে না। তুমি তখন মাঝখানে একটা ওয়ার্ড যোগ করে দেবে অ্যাপ্রক্সিমেটলি, তাহলেই হয়ে গেল। আচ্ছা ধরুন যদি আসলো এক্সামে বললো একটা বিমান দুর্ঘটনার উপরে রিপোর্ট রাইটিং লিখতে, শুধু এইটুকু লিখে দিল, কোনো ডেটা মেটা হুম, কিচ্ছু দিল না। তাহলে এবার তোমরা আমি তখন কোনো প্লেসের নাম দেবে না, কোনো বিমানের নাম দেবে না, কিচ্ছু দেবে না, নর্মাল আচ্ছা দুর্ঘটনা যেমন হয় তেমন লেখা যাবে। মানে আমি ধরুন ওই আহমেদাবাদের যেটা আছে ওটা তুলে না দিলাম না পুরো, না না মানে না 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 ওরকম তোলা যাবে না। না, আচ্ছা যদি সেটাই ওরা বলছি। বলে দেয় আহমেদাবাদে তাহলে তোমরা আহমেদাবাদ লিখবে, তুমি যে আর যদি আহমেদাবাদ না বলে আহমেদাবাদ কোনো প্লেসের নাম লিখবে না, এমনকি প্লেনের নামও লিখবে না, আমি তো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এয়ার ওগুলো এক্স ইন্ডিয়া ওয়াই বা জেড দিয়ে তো ইন্ডিগো লেখা এসব যাবে, ওই লেখার একই দরকার জিনিস। নেই। হ্যাঁ, এক্স না ওয়াই জেড লিখবে, এবিসি লেখো, একই জিনিস কেন লিখবে, একই হ্যাঁ জিনিস মানে ওই লিখবে না দুর্ঘটনাটা মানে এবিসি দিয়ে উল্লেখ করে দেবো, তাহলে ওখানে হ্যাঁ কজন মারা এবিসি গেল দিয়ে বা উল্লেখ কিছু। করবে, এবার তুমি এবিসি দিয়ে বিমানের নামও এবিসি লিখলে, জায়গার নামও এবিসি লিখলে, সেটা যেন একটু মাথায় থাকে, এটা যেন না হয় জায়গার আচ্ছা নাম এক্স ওয়াই জেড লেখো, বিমানের নাম এবিসি লিখো, তাহলেও হবে, মানে আর কজন মারা আলাদা গেল আলাদা লিখে হওয়ার দেবো, একটু চেষ্টা হয়। কজন মারা গেল স্যার সেটা বলছি, সেটা নিজের মতো লেখা দাঁড়াও, যাবে তো? একে একে হোক, একজন একটা কমপ্লিট হোক, প্রীতম বলছে বলে নি। হ্যাঁ প্রীতম বলো। হ্যাঁ হ্যাঁ বলছি ধরুন কজন মারা গেল বা কি, এগুলো তো নিজের হুম মতো হুম লেখা যাবে। হুম এগুলো তুমি তোমার মতো লেখো, আর এগুলো যদি ধরুন ওরা না একটা, মেনশন করে দেয় হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মতো লেখো। আর ধরুন একটা ধরুন ট্রেন অ্যাক্সিডেন্টের কোনো হুম ইয়ে হুম আছে, রিপোর্ট হুম দিল। এবার ট্রেন অ্যাক্সিডেন্ট মানে কোথায় হয়েছে, কোন স্টেশন থেকে ছেড়েছিল বা কোন স্টেশনে যাওয়ার কথা ছিল, লিখবে না, এগুলো তো তাহলে লিখতে হবে। লিখবে এ এক্স হ্যাঁ ওয়াই জেড বাউন্ডেড ট্রেন, তাহলেই হ্যাঁ, হবে, মানে সব ট্রেনটা ওই এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড। স্টেশনের দিকে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইভাবে লিখো। নাহলে এই প্যাসেঞ্জার ট্রেন লিখে দাও, কোলাইডেড উইথ এ গুডস ট্রেন, এই তো তারই তো হয়ে গেল। তোমাকে ট্রেনের নাম দিতে হবে এমন তো কোনো হ্যাঁ ব্যাপার এবার নেই, একটা ওরা যদি রিপোর্টে তো, মেনশন না করে দেয়, ওরা যদি না মেনশন রিপোর্টে না তো করে এটা দেয় লিখতে হয়। কোথাও কোনো, ওরা যদি মেনশন না করে দেয় কোথাও কোনো নাম দেবে না। হুম হুম। কিন্তু মানে রিপোর্টে তো এইগুলো লিখতে হয়, কোন স্টেশন থেকে ছেড়েছিল বা কোন স্টেশনে যাচ্ছিল বা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গাগুলো তো মনে হয় রিপোর্টে তো উল্লেখ করতে হয়। হ্যাঁ এবার থাকা তো সব এক্স উচিত। ওয়াই জেড। তুমি হ্যাঁ হ্যাঁ ওই এক্স ওয়াই জেড এবিসি এমএনও যাওয়া দিয়ে দেবে, যেখানে নাম আর দেওয়ার দরকার এগুলো দিয়ে দেবে। আর ডেটের ব্যাপারে কিছু নেই, আমি ডেট না মানে, না তুমি ডেটের ব্যাপারে কোনো অসুবিধা নেই, তুমি আচ্ছা ধরো এবার জেনারেলি কি হয়, তোমাদের পরীক্ষা 28শে ডিসেম্বর, তুমি যদি 28শে ডিসেম্বর লিখো, হুম, অ্যাক্সিডেন্টটা তার আগের দিন ঘটিয়ে দেবে, 27শে আগের দিন ডিসেম্বর এই ঘুরিয়ে তো দেবো। হয়ে যাবে। তাহলে আর তুমি যদি ইয়েস্টারডে ভাবো দিয়ে না, এরকম স্টার্ট করা যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে স্টার্ট দিয়ে লিখো না, তাহলে আর ডেট লেখার দরকার নেই, কোনো হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, মানে আর যদি ইয়েস্টারডে তুমি দিয়ে ভাবো না রিপোর্টে যে তুলতে হবে। আরো দুদিন আগে লিখবো, তাহলে তাই লেখো, তুমি তোমার ডেটটা ওখানে তাহলে 25শে ডিসেম্বর দাও, তার আগের দিন ঘটনা দেবে, তাতেও অসুবিধা নেই। আর আপনি দেখছিলেন একটা জায়গায় লিখেছেন রিসেন্টে লেখা যাবে না, মানে রিসেন্ট ওদের সব কি পাস্টে লিখতে হবে হ্যাঁ রিপোর্টটা? তোমার এইসব ঘটনা সব পাশে লিখতে হবে না তো, তোমার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ই লার্নিং নিয়ে লিখতে বলছো, ওটা হ্যাঁ কি তুমি আর ওগুলো তো, পাশে হ্যাঁ লিখবে নাকি? না ওগুলো ওটা তো তো নর্মাল লিখবে। আমি এমনি রিপোর্ট কিন্তু অ্যাক্সিডেন্ট বা ইভেন্ট এইগুলোই বলছি। হ্যাঁ এগুলো সব পাশে লিখতে হবে, তোমার আগের দিনে ঘটনা না, তুমি হ্যাঁ প্রেজেন্টে কেন লিখবে? আচ্ছা, ঘটনা তো ঘটে গেছে, তারপরে তো পেপারে পাবলিশ হয়, সঙ্গে সঙ্গে তো আর পাবলিশ হয় না। হ্যাঁ না কিছু ঘটনা যারা হয়তো এখন হসপিটালে ভর্তি আছে বা এই ঘটনাগুলো তো তাহলে লিখে দেবে প্রেজেন্ট। কন্ডিশন অফ সাম পার্সন, বা সাম পার্সন আর টিল ইন ডেঞ্জার, বা সাম পার্সন আর টিল ইন সিরিয়াস কন্ডিশন, এটা একটা লাইন লেখা যেতে পারে। আর ধরুন যদি কোনো পার্টিকুলার ইভেন্ট, মানে ধরুন এই বিমান অ্যাক্সিডেন্টটাই বলা হলো, এটা হুম হয়তো 12ই জুন হয়েছিল, তাহলে আমি হুম 13ই জুন দিয়ে ওরকম লেখা যাবে।
নিজের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা, সেটাই বলছি। দেখা যায়। ধরুন স্যার নর্থ যদি বেঙ্গল ফ্লাড মেনশন করে দিয়েছে রিপোর্টে, আর আমার হুম। হয়তো খেয়াল নেই যে ফ্লাডটা কি সময় হয়েছে, তাহলে সেই ডেটটা কিরকম দেওয়া যাবে? তুমি ওই তো বলে না, তুমি লিখে দাও না, ফ্ল্যাট দেওয়ার একদিনে হয় না, তুমি 28শে ডিসেম্বর ডেটটা দিলে, তুমি লিখলে লাস্ট 3 দিনের কন্টিনিউয়াস রেনের ফলে নর্থ বেঙ্গল মেনশন করে দিলে, তখন তুমি ওখানকার জেলাগুলোর নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ওই জেলাগুলো ফ্ল্যাটের সম্ভাবনা হয়েছে, সেই তো ফ্ল্যাট পরিস্থিতি। আচ্ছা, মানে এক্সাক্ট ডেট দেওয়ার দরকার নেই, মানে যখন ঘটনা ঘটেছিল সেটা না খেয়াল থাকলেও চলবে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কোনো স্যার স্যার আরেকটা এমন কোনো রিপোর্ট দিয়ে দিল যেখানে যার ডেটা আমি জানিই না, এবার আমি যদি অ্যাপ্রক্সিমেটলি একটা দিলেও যদি অনেক ডিফারেন্স হয়ে যায় ডেটাতে, তাহলে কি নাম্বার কাটবে? নাম্বার কাটবে মানে, এবার সেটা একটু সমস্যা বটেই, এটা তো একটা সমস্যাই, মানে খুব বেশি হেরফের হয়ে গেলে তো একটু অসুবিধাই। হ্যাঁ, ঠিক আছে, লিখে এসো, তাতেও যদি খুব সমস্যা হয় এটা লিখে এসো, খুব বেশি একবার দেখে নিও না ডেটাগুলো, বিশেষ করে এআই আর ই লার্নিং এই দুটো একটু দেখে নিও এর ডেটাগুলো, আর বাকি বাকি যে ডেটাগুলো ওই অ্যাপ্রক্সিমেট একটা আন্দাজ মতো করে দিও। আর স্যার বলছি, ধরুন মানে মুখ্যমন্ত্রীর নাম বা প্রধানমন্ত্রীর নামে এগুলো দরকার দেওয়া নেই তো, যাবে না, এই সিএম অফ নামগুলো? ওয়েস্ট বেঙ্গল লিখে দাও, বা পিএম অফ ইন্ডিয়া লিখে দাও, সিএম অফ ওয়েস্ট বেঙ্গল লিখে দাও। তাহলে আর নাম স্যার ওনাদের নাম দিলে দিতে পারো, অসুবিধা নেই, ওনাদের নাম দিলে দিতে পারো, দেওয়া যায়। ঠিক আছে, চেষ্টা করবে এমনি যতটা না কোনো দেয়। বিশেষজ্ঞের নাম টাম যদি দিই তাহলে কি ওগুলো নাম্বার দিও না, কাটা ওগুলো যাবে? না দেয় ভালো। অ্যাকর্ডিং টু এ ফেমাস এডুকেশনিস্ট বা অ্যাকর্ডিং টু এ ফেমাস পার্সন, এগুলো দাও, এগুলো অসুবিধা নেই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, বলছি যে রিপোর্টের যে সাইজটা, ওটা মানে কি ওয়ার্ডের কোনো ব্যাপার আছে, মানে 150 শব্দ বা 100 শব্দ বা মানে 200 শব্দ? তোমাদের তো কেউ কেউ দেখছি 230-40টা করে বেশি হয়ে যাচ্ছে। মানে তোমরা কি হ্যাঁ টাইমে 230-40টা করে সবাইকে 1 ঘন্টায় মক টেস্ট দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো মানে দিয়েছি। হ্যাঁ স্যার, দিয়েছি বাকিরা স্যার। যারা হ্যাঁ স্যার, দিয়েছো 1 ঘন্টারই হ্যাঁ স্যার, দিচ্ছি, ঘড়ি কিন্তু ধরেই দিয়েছি। বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না যে লিখতে লিখতে বড় হয়ে যাচ্ছে, কারণটা বেশি বড় হয়ে গেল, ফলাফলও আবার তারপর লিখতে হবে। রিপোর্টটা 170 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, নাহলে টাইম পাওয়া যাবে না। স্যার মানে এটাকে রিপোর্টটা আর কি, মেনলি মানে কিভাবে কি করব? চেষ্টা করবে, দেখো ওরা তো মেনশন ওয়ার্ড হয়তো দেবে না, কিন্তু ওয়ার্ড যদি দিয়ে দেয় তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে দেবে, আর বেশি দেবে না। ঠিক আছে, এবার আমি বলি 160-170, 150 এই ধরে চলো। ঠিক আছে, একশো আর স্যার পঞ্চাশ ওয়ার্ড মানে অনেকটা, 150 ওয়ার্ড মানে তোমার 15টা লাইন প্রায়, অনেকটাই। ঠিক আছে, তখন তুমি ওই ব্যাপারটা হচ্ছে তোমরা কিভাবে লিখেছো আমি জানি না, যদি তোমরা যারা যারা যে কজন লিখেছে, একজন দুজনের তো দেখলাম প্রচুর বড় বড় লেখা, তারা লিখে 1 ঘন্টায় কি করে সময় পাচ্ছে আমি সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, সেটা এখন তোমাদের ব্যাপার। এবার তোমরা যদি ওয়ার্ডটা ওখানে 200 টানো, তখন দেখবে কি টাইম ম্যানেজমেন্টে অসুবিধা হয়ে যাবে। টাইম একটা 6টা টপিক 10 কমপ্লিট মিনিটের করতেই বেশি হবে, লাগলেই গেল। আচ্ছা স্যার, 6টা আরেকটা জিনিস, কমপ্লিট সেটা হচ্ছে যে করতেই হবে। স্যার বলছি প্রেসির যে সাইজটা থাকে, ওটা কি মানে একটা আরবিট্রারি নিজেদের আন্দাজ মতন শর্ট করব, নাকি ওই কাউন্ট করব বসে বসে ওয়ার্ড দিয়ে, তারপরে ওয়ান না, থার্ডে? ওটা ওটা তোমাদেরকে বলে দিইনি, আগে বলে দিয়েছিলাম। একটা কাজ করো, প্রথম লাইনটা আগে পড়ে নিও, প্রথম লাইনটায় একটা ওয়ার্ড কাউন্ট করে নিও। প্রথম লাইনটা ধরো দেখলে যে প্রথম লাইনটায় 15টা ওয়ার্ড আছে, টোটাল 8টা লাইন দিয়েছে, 8 × 15 120। এবার তুমি ওই 35-40-এর 40-45-35-45-এর মাঝামাঝি লেখার চেষ্টা করো, প্রত্যেকটা ওয়ার্ড আর তো স্যার ওইভাবে কাউন্ট করা সম্ভব না। আর স্যার বলছি হেডিংটা কি কাউন্ট হবে ওয়ার্ডের মধ্যে? না না না, হেডিং কাউন্ট হবে না। আর হেডিংটা কি স্যার মানে সবসময় 1 ওয়ার্ড 2 ওয়ার্ডের মধ্যেই রাখতে হবে, তাই তো? না, 1 or 2 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে এমনটা ব্যাপার নয় তো, হেডিংটা কম্প্যাক্ট হয়, 1 or 2 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে এমনটা কেউ বলেনি। হেডিংটা কম্প্যাক্ট হবে, হেডিং লিখতে গিয়ে যেন একটা লাইন না হয়ে যায়, সেটা আবার একটা প্রশ্ন, এটা অনেকে লিখেছে। হেডিং লিখতে গিয়ে যেন একটা লাইন না হয়, হেডিংটা নিজের মতো করে একটা মেনটেন করার চেষ্টা করে। আচ্ছা, স্যার ট্রান্সলেশন বলছি, কি পাস্ট টেন্সে লিখতে হবে? মানে ধরুন কোনো গল্প বা কিছু থাকলো, হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরো পাস্টে, হুম হুম হুম। কিন্তু সেই গল্পটা হয়তো ভিতরে প্রেজেন্টেই বলছে, কিন্তু আগের ঘটনা, তাহলে তাও পাস্টে নাকি কিভাবে লিখবো ওটা? ওটা ব্যাপারটা হচ্ছে, তুমি যেটা বলছো ওটা ডিপেন্ড করছে। তুমি মনে করলে যে তুমি ঘটনাটা পাস্টে হিসাবে লিখছো, তুমি লিখছো, কেউ মনে করলো না আমি প্রেজেন্ট হিসাবে লিখবে, সেটা অসুবিধা নেই, ওটা না পড়ে বোঝা যাবে না। ওটা তুমি একটা ঘটনা হঠাৎ করে এখন বলে দিলে, সেটা বুঝে হয়তো বলে দেওয়া যেতে পারে, নাহলে ওটা কি দিয়েছে ওটা তো না পড়ে বলতে পারবো না। তবে চেষ্টা হুম। করবে যেভাবে দিয়েছে সেইভাবে লিখতে, যেন ডিরেক্ট স্পিচ না হয়,
কোনো ঘটনার যেন একটা গল্প উল্লেখ করে দিয়েছে, সে গল্পের যেন কোনো লাইন না থাকে, এইসব দেখে একটু লিখতে, তাহলেই হবে। স্যার এই ডিরেক্ট স্পিচের ব্যাপারটা কি ট্রান্সলেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে, মানে ওটা কি ইনডিরেক্টলি লিখতে হবে অ্যান্সারে? না না, ট্রান্সলেশন তুমি ডিরেক্টে আছে ডিরেক্টে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি না পারছো তখন আচ্ছা। ইনডিরেক্টে লিখো। আর স্যার ধরুন মানে মানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স রয়েছে, এবার ওটা কি মানে ধরুন ইংলিশ টু বাংলা কনভার্ট করছি, তো বাংলার ক্ষেত্রে কি তখন মার্জিফাই করে দেবো, নাকি ওটা নর্মালি যেরকম আলাদা আলাদা আছে ওরকম দুটো সেন্টেন্সে আলাদা আলাদা করে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে? দেখো, আমার বক্তব্য হচ্ছে যেমনটা দেয়া আছে তেমনটা লিখতে পারলে বেটার। এবার তুমি দেখলে যে আমি এই জায়গাটা আমার আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তখন তুমি ওটা করছো, তখন সেটা পরের স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি যেমনটা আছো তেমনটা লেখাই হচ্ছে বেটার, ঠিক আছে? তারপরে তুমি যদি না পারো তখন তুমি ওই পন্থায় যাবে, তার আগে নয়। ওকে। স্যার বলছি আচ্ছা, আমি এই কে আগের হাত দিকে তুলেছে? টেস্ট গুলোতে, স্যার হুম। বলছি আমি আগের দিকে টেস্ট গুলোতে না ওই হেডিং দিতে ভুলে গেছিলাম দু একটার, আপনি পুরোটাই নাম্বার দেননি, মানে এরকমই কি আর হবে? দেবে না মানে তো, আমি চেষ্টা দেবে না। করবো যে দেবে না। চেষ্টা করবো না, চেষ্টা করবো বলে হবে না, চেষ্টা করলে হবে তো, হেডিং দিতেই হবে, নাম্বার দেবে না, না হলে। আচ্ছা, আর বলছি ওই মানে নাম্বারই দেবেন, আর ওই ইয়েগুলো মেনশন করেছিলাম আপনি নাম কেটে দিয়েছেন, আর লাস্ট দিনের তাতে না আমি নাম্বার পাইনি, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে ওই ব্যাপারটা। কোনটা, বাংলাটা না ইংরাজিটা? হ্যাঁ হ্যাঁ, বাংলাটা ওই বেকারত্ব সমস্যা নিয়ে লিখেছিলাম, একটু বড় হয়েছে লেখাটা, মানে বুঝতে পারিনি বেকারত্বটা ওটা। দেওয়া হয়নি, একটু স্যারকে কথা হয়েছে, বলছি ওটা পরে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি পুরোটাই ওটা একটা বা- তুমি একবার পড়বে, যেগুলো আন্ডারলাইন করা হয়েছে পুরোটাই একটা নেগেটিভ জিনিস লিখেছো তুমি, যে ফর্ম ফিল আপ হচ্ছে কি ইয়ে হচ্ছে না, তারপরে হচ্ছে গিয়ে প্রাইভেটে মাইনে কম, এরকম টাইপের সব লিখেছো। তো প্রাইভেটে মাইনে কি বেশি নেই? স্যার আমি ওখানে সুযোগ সন্ধানী কোম্পানি লিখেছিলাম পরে, তো মানে আমি লিখেছি যে প্রাইভেটে কিছু সুযোগ সন্ধানী কোম্পানি আছে যারা অনেক বেশিক্ষণ কাজ করিয়ে নেয় কিন্তু টাকা পয়সা খুব একটা দেয় না, এরকমও তো আছে ওইরকম উদাহরণ, লেখা তাই যাবে না, লিখেছিলাম। ওইরকম লেখা যাবে না, হ্যাঁ, ওইভাবে লেখা যায় না রিপোর্টে। স্যার ওই পরের দিকে সমাধানটা লিখেছিলাম, ওই যেখানটা আপনারা পড়েননি মনে হয়, ওই ওরকম লিখেই লাস্টের তো পুরোটা প্যারাটা। ভুল, তারপরের দিকে তো আর কেউ পড়বেই না। হ্যাঁ, পড়বে? এই ও ব্যাপারটা হচ্ছে পড়বে না তো। এটাই, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তুমি প্রথম আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ড ভালো লিখলে লোকে, প্রথম স্ট্যান্ডার্ডটা ভালো লিখলে লোকে পরেরটা পড়বে। তোমার যদি প্রথম স্ট্যান্ডার্ডটাই ভালো না লাগে, পরেরটা আমি পড়তেই যাবো না, আমি ওই গড় বসিয়ে 4-5 বসিয়ে পালিয়ে যাবো, স্বাভাবিক মানে নিয়ম আমাকে এটাই। ভূমিকার মধ্যে ওই কারণ আর তার ফল আর কি কি প্রতিকার হতে পারে সবগুলোই মোটামুটি দিয়ে দিতে হবে, তারপরে আমাকে ইলাবোরেট করতে হবে, ভূমিকার মানে মধ্যে নাকি? পুরো দিকটা হলো এডিটোরিয়াল তো কারণ। এখানে বিষয় আসে না, এখানে তো ইভেন্ট রিপোর্টই আসে, ওই হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট এইগুলো পড়ে গেলে আমার মনে হয় হয়ে যাবে, কারণ ও না তাও যদি এসে এডিটোরিয়াল যায় আমি একটু ফ্ল্যাক্সিবল। ঠিক জেনে আছে। না, নিই কি কিভাবে লিখতে কি হবে। পড়লে কি হবে কি হবে না এটা তো কেউ বলতে পারবো না, এটা আমিও বলতে পারবো না, এটা তোমরাও বলতে পারবে না, বা এটা নীলাঞ্জন স্যারও বলতে পারবে না। কে কি পড়বে সেটা আমরা বলতে পারি না। যাই হোক, তবে যেটুকু যেটুকু করার দেখে যাওয়া ভালো। তবে খুব কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে না, এটুকু তোমরা মাথায় রেখো, ঠিক আছে? এবার তোমাদের যদি বেকারত্ব নিয়ে লিখতে দেয়, বেকারত্ব নিয়ে অনেক কিছু লেখা যাবে। এবার এখানে বেকারত্ব নিয়ে ডেটাও অনেক কিছু দেওয়া যাবে, ঠিক আছে? এবার শুধু রিপোর্ট মানে তুমি শুধু একটা ওই বেকারত্ব কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটুকু লিখে দিলে, দিয়ে নেগেটিভ বেশি দেখিয়ে দিলে, তাহলে নম্বর দেবে না, ঠিক আছে? তুমি তুমি যত যাই করো তোমাকে পজিটিভ দিকই দেখাতে হবে, যত যাই হোক। তুমি জানো এটা হয় না, কিন্তু এটা করাতে হবে, কিছু করার নেই। স্যার বলছি, আমার যে কোশ্চেন গুলো রয়েছে কয়েকটা, সেটা হচ্ছে ধরুন রিপোর্টে এসেছে যে তুমি অ্যাটেন্ড করেছো একটা সেমিনার, ঠিক আছে? তো হুম। সেক্ষেত্রে রিপোর্টের মধ্যে কি মানে আমি এগুলো তো লেখা তো যাবে না, মানে এগুলো তখন ওই অ্যাপ্রোচটা তুমি কি থাকবে অ্যাটেন্ড মানে? করেছো একটা হুম। সেমিনার, তোমাকে যে সেমিনারটা নিয়ে লিখতে বলবে, সেখানে তুমি আই কেন লিখবে? আচ্ছা আচ্ছা, সেটা একটা। আর হচ্ছে স্যার ধরুন এই যেমন বন্দে মাতরমের 150 বছর হলো, তো হুম। সেক্ষেত্রে এটা তো 1 অক্টোবর 2025 অ্যানাউন্স করেছে, ঠিক আছে? তো হুম। সেই ডেটটা 28 ডিসেম্বর দিয়ে 1 অক্টোবরটা আমি দিতে পারবো তো ডেটটা? বন্দে যে মাতরম বন্দে মাতরমের তোমার উদযাপনের 150 বছর উদযাপনের রিপোর্ট লিখতে দেবে। বন্দে মাতরমের 150 বছর হয়েছে এই নিয়ে রিপোর্টটা দেবে না। আচ্ছা উদযাপনটা আচ্ছা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, সেটা তুমি আজও করতে পারো, কালও করতে পারো, সেটা যে সঙ্গে সঙ্গে করতে হবে এমনটা নেই, ওই মাস আচ্ছা ধরে স্যার কন্টিনিউ করতে পারো, তাতেও অসুবিধা নেই। আচ্ছা। আর একটা হচ্ছে স্যার ওই ধরুন রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে এইগুলো সেলিব্রেশন সম্বন্ধে সেলিব্রেশন লিখতে দিল, তাহলে তখন ওই সেক্ষেত্রে আমি ডেটটাই দেবে। হ্যাঁ, তখন 15 অবভিয়াসলি ওই ডেটটাই দেবে।
হ্যাঁ, প- 15ই পনেরোই আগস্টই দেবে। পরের দিন 15ই এটা দেবে। আগস্ট দিয়ে আজ বলে করব না 16ই আগস্ট দিয়ে না না, গতকাল? তখন 16ই আগস্ট দেবে, 16ই ডেটটা আগস্ট তুমি দিয়ে 16ই গতকাল আগস্ট দেবে। হয়েছে। হ্যাঁ, গতকাল হয়েছে। আর স্যার আর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই আপনি যে প্রেসিটা বললেন না যে লেখকের মতে ওটা লিখতে বলেছে, ওই লেখকের মতেটা কি একবারই লিখবো কোনো অটোবায়োগ্রাফি থাকলে? ওই প্রথমেই লিখে দেবে, মেনশন করে দেবে। একবারই যে লেখকের মতে? আর বাকিগুলো তো সেইভাবেই লিখেছো, হ্যাঁ। বাকি লেখাটা ঠিক আছে, শুধু প্রথমটায় ওই একটা দুটো ওয়ার্ড মেনশন করে দিলেই হয়ে যেত। আর সেটা ইংলিশের ক্ষেত্রেও একই তাই তো স্যার, অ্যাকর্ডিং টু অথর? হ্যাঁ, যদি থাকে। যদি থাকে মানে অটোগ্রাফি মানে আমি বলে লিখেছে এটা হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। সেক্ষেত্রে ঠিক আছে স্যার। আমরা থার্ড অয়ন্তিকা পার্সন হাত লিখতে তুলেছে, হবে, ফার্স্ট বলো। পার্সনে থাকলে সব। অয়ন্তিকা হাত তুলেছে। হ্যাঁ স্যার, বলছি প্রেসির ক্ষেত্রে যদি ওয়ার্ড কাউন্ট মানে আমি যখন লিখবো, লিখে কি আবার নিজের ওয়ার্ড কাউন্টটা করে পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে কতগুলো না ওয়ার্ড না, হয়েছে? লিখতে হবে না, অত লিখতে হবে না। তুমি হ্যাঁ, এটা জানো একটা ভালো বলছো। নিজে নিজে একটু কনফিডেন্ট থাকলেই হবে যে না, আমার অনেকে বলছে 120টা যে ওয়ার্ড নিচে দিয়েছে, আমি ওয়ার্ডটা যেন লিখে দিচ্ছে, মানে নিচে যে অত টোটাল দাঁড়া লেখা, ওয়ার্ড স্যার হলো বলতো। এরকম লেখা কি অত দরকার আছে? অত সময় পাবে না। যদি সময় পাও, অত কাউন্ট করে তুমি লিখবে কি করে? তুমি প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট করবে? পরীক্ষা হ্যাঁ, হলে অত সেটা ঠিক। সময় পাবে কেউ কোনোদিন একদমই পায় স্যার, না। একদমই না, কোনো নিচে কি সময় লেখা থাকবে না। অত উচিত? সে লেখা তো আমার মনে হয় উচিত না যে আমি এতগুলো ওয়ার্ড লিখলাম, কেউ লেখা কোনো আচ্ছা, প্রয়োজন লেট মি আছে? ফিনিশ ফার্স্ট, আমাকে আগে আরে বলতে দাও, স্যারকে আগে তারপর শেষ তুমি করতে দাও বুঝবে। প্রীতম। তুমি সবকিছুর অ্যান্সার দিচ্ছ কেন? স্যার তো বলছেন। ব্যাপারটা হচ্ছে, যদি ওই পরীক্ষার হলে তুমি কতগুলো ওয়ার্ড লিখলে, সেই ওয়ার্ড লিখে কাউন্ট করতে যে সময়টা যাবে, সেই সময় তোমার একটা বাংলা ইংলিশ টু বেঙ্গলি যেটা থাকবে সেটা লেখা হয়ে যাবে। সুতরাং ওই চিন্তা ভাবনাতেই যেও না। কে কি বলেছে আমি জানি না, কে কি বলছে আমি তাও শুনতেও চাই না। তোমাদের যদি মনে হয়, নিজের প্রতি একটা কনফিডেন্ট থাকলেই হবে যে আমার 120টা বা 130টা ওয়ার্ড আছে, আমার যেন এটা 50-এর বেশি না হয়, 40 থেকে 45-এর মধ্যেই থাকে। এবার সেটা তুমি কি করে বুঝবে? আমি ওই পন্থা বলে দিলাম তো। তুমি তোমার প্রথম লাইনটা পড়ো, 7টা ওয়ার্ড হচ্ছে, আমি একটা লাইনে 7টা ওয়ার্ড হচ্ছে, আমি 5টা লাইন লিখবো, 5 × 7 35। ঠিক এটা আছে তুমি নিজের প্রতি যেন থাকে, এটা তোমাকে লিখতে হবে না। স্যার। বিসিএস এ আলাদা জিনিস, বিসিএস এ আলাদা আলাদা খাপ করে দেয়। অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমরা কি ছক কেটে লিখবো? আরে না রে বাবা, অত সময় কোথায় পাবি তুই ছক কেটে লিখবি? 1 ঘন্টার পরীক্ষা, নাম সই স্যার করতে করতেই সময় শেষ হয়ে যাবে। আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে এয়ার পলিউশন ইন দিল্লি আছে, এটা হুম, এরা স্টাডি নোটসে ছিল যে এয়ার পলিউশন ইন কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল, এই যে ব্যাপারটা ছিল, হুম, এটাকে হুম। মোটামুটি আমি একটু মডিফাই করে খালি কলকাতার জায়গায় আর কি দিল্লি টিল্লি করে বা ওই মানে সারাউন্ডিং স্টেট যেগুলো আছে সেগুলোর নাম নিয়ে হুম। লিখতে পারি মোটামুটি হ্যাঁ মডিফাই হ্যাঁ, করে। লেখা যাবে, বাকি সব একই, শুধু ভৌগোলিক অবস্থাটা দিল্লির ক্ষেত্রে একটা হ্যাঁ বড় হ্যাঁ। ইম্প্যাক্ট করে তো, ওইটা একটা হুম বড়। আর বাকি সব কম বেশি এয়ার পলিউশন সব জায়গাতেই, ওই গাড়ির ধোঁয়া, কারখানার ধোঁয়া, সব জায়গাতেই সেম অবস্থা। আচ্ছা স্যার, এবার ঠিক ওখানে আছে। কিছু কিছু এয়ার পলিউশন লেখার সময় একটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা, সেটা মেনশন করে দেবে, ঠিক আছে? ওই যে ফলে ইম্প্যাক্টটা একটু দেখিয়ে দেবে, তাহলেই হবে। আচ্ছা স্যার। স্যার লাস্ট কোয়েশ্চেন আর একটা ছিল, সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট ইনিশিয়েটিভ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হুম। এইটা একটা রাইটিং পড়তে হবে, মানে রিপোর্ট রাইটিং। আর আর একটা কন্যাশ্রী প্রকল্প বা বিভিন্ন যে প্রকল্প করেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেগুলোর কি আলাদা আলাদা করে রিপোর্ট রাইটিং পড়তে হবে, মানে না ইন্ডিভিজুয়াল? মানে, ডিফারেন্ট ইনিশিয়েটিভ মানে ধরো তোমার এইগুলো তো, যদি তোমাকে দিল কন্যাশ্রী তো রিপোর্ট দেবে না তোমাকে, কন্যাশ্রী ডে সেলিব্রেশন নিয়ে রিপোর্ট দেবে। বা সেভ লাইফ নিয়ে একটা রিপোর্ট লিখতে দেবে, সেটা তুমি একটা নির্দিষ্ট ব্লকের একটা নির্দিষ্ট জায়গায় সেলিব্রেশন করা হলো এইভাবে লিখবে। তোমাকে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে রিপোর্ট লিখতে দেবে না। হুম। বুঝতে পেরেছো? আচ্ছা, মানে একসাথে যদি দেয় যে সব কটা নিয়ে লেখো না 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 রিপোর্ট, না, দেবে না। সেরকম দেবে না তো? ঠিক আছে না স্যার। না না, সব কটা নিয়ে একসাথে আচ্ছা দেবে স্যার, না। একটা কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে যে ধরুন রাজ্য সরকারের কোনো স্কিমের উপর বেস করে, পার্টিকুলার কন্যাশ্রী বা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এগুলো বললেন, এগুলোর উপরে হুম। যদি রিপোর্ট লিখতে দেয়, সেক্ষেত্রে আমাদেরকে তো একটা নিরপেক্ষ ভঙ্গিতে লিখতে হবে, তাই তো? নিরপেক্ষ ভঙ্গি মানে তুমি কোনো ভঙ্গি আনবে না, সোজা আমার আচ্ছা আমার ব্লকের এই জায়গায়, ওখানে নেগেটিভ কোনো কথাই চলবে না, আমি তো বলেই দিলাম। আচ্ছা। আমার ব্লকের বা XYZ ব্লকের XYZ প্লেসে এই এত তারিখে এই দিন এতটার সময় একটা কন্যাশ্রী ডে সেলিব্রেশন করা হলো। এবার এই সেলিব্রেশন উপলক্ষে এলাকার আমাদের BDO MLA সাহেব সবাই উপস্থিত ছিলেন,
একটা ইনোগ্রেশন পিস দিয়ে উদ্বোধন করা হলো। উদ্বোধনের পর দু চারজন যারা কন্যাশ্রী প্রাপ্ত তাদের কে বলে তারা ওই টাকায় কি কি করেছে, এটা তো অনেক এক্সাম্পল তোমরা জানো কি জানো না জানি না। অনেক জায়গায় এই যে 25,000 এককালীন পায়, সেই টাকায় অনেকে ছোটখাটো ব্যবসা করেছে, ঠিক আছে। অনেকে আবার এক জায়গায় একটা দেখলাম আমি কতগুলো তারা টেলার কিনে, মানে ওই আমাদের কি সেলাই মেশিন কিনে তারা একটা সেট আপ বানিয়েছে। অনেকে এরকম কতগুলো যারা কন্যাশ্রী প্রাপ্ত তাদের একটা করে ছোটখাটো সংবর্ধনা দেওয়া হলো বা তাদের মূল্যবান বক্তব্য শোনা হলো। এবার বাকি একটা ছোটখাটো প্রোগ্রাম দিয়ে একদম শেষ করে দিলে 4টের সময় গল্প হয়ে গেল। এই তো, এতেই তোমার দেখবে 130-140 হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর কার কি বক্তব্য? আর কে বলতে বলো, হাত তোলো এক এক করে, তাহলে আমরা এক এক করে প্রশ্ন নিতে পারবো। শঙ্কলিকা বলো। হ্যালো স্যার। হুম, বল। স্যার বলছি যে আমার যে এখানে একটা রিপোর্টে বলছে ডোন্ট ইউজ ডাইরেক্ট স্পিচ, এইটা আমি বুঝতে পারছি না। ও ডোন্ট ইউজ ডাইরেক্ট স্পিচ কোথায় লেখা আছে? কি লিখেছিলি? আমি খেয়াল করিনি। যাই হোক, হয়তো তাহলে ডাইরেক্ট মানে বলেছিলাম স্পিচটা যে কোনো একটা পুলিশ অফিসার বলছেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ হলে কি হবে, মানে এটা একটা ইউজ বলেছিলাম, মানে এখানটায় আপনি পুলিশ বলছেন যে অফিসার না লিখে ওখানে একটা বড় পার্সেন্ট লিখে দিবি, মেনশন ও করিস না অ্যাকর্ডিং আচ্ছা টু, আচ্ছা। বা এখানে ওটা মেনশন করে দিবি, তাতে অসুবিধা নেই। কোন কপিটা একটু বলো তো দেখি। স্যার এই লাস্ট 4th মক টেস্ট, না 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 সরি স্যার, এই মক টেস্ট ফাইনাল মকে। আচ্ছা, ফাইনাল মকটা না। হুম। আর এমনি স্যার এই ট্রান্সলেশন বঙ্গানুবাদ ওগুলোতে তেমন একটা সমস্যা হচ্ছে না, আর এই বাংলা প্রতিবেদনে অনেক বানান ভুল হয়েছে। না, বানান ভুল করিস না। এগুলো সবারই জন্য বক্তব্য। হঠাৎ করে আমি কতজনা দেখেছি, অনেকজনা দেখেছি মারাত্মক মারাত্মক বানান ভুল। আরে করবি না, তোরা সোজা সোজা বাংলায় লেখ, শক্ত বাংলায় লিখবি না। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে ইংরাজিতে দেখেছি, হঠাৎ করে মাঝখানে ক্যাপসে লেখা হয়ে গেল ওয়ার্ডটা। কেন এইগুলো কেন হচ্ছে তোদের? আমি তো বুঝতে পারছি না। তোরা কি কোনটা ক্যাপসে লিখবি কোনটা স্মলে লিখবি, এটা কি জাজ করতে পারছিস না? তাহলে তো অসুবিধা, এগুলো নাম্বার কেটে দেবে। স্পেলিং মিস্টেক করা যাবে না, কারণ এটা স্কুলের পরীক্ষা না রে, এটা চাকরির পরীক্ষা। স্পেলিং মিস্টেক করা যাবে না। তারপর হচ্ছে এই ভুলগুলো করা যাবে না, হঠাৎ হঠাৎ করে ক্যাপসে লিখে দিচ্ছিস মাঝখানে, ঠিক আছে। এই ভুলগুলো করিস না, এইগুলো বড় স্যার নাম্বার এইটা কেটে খেয়াল দেবে। রাখবো, এইটাতেই শুধু হ্যাঁ, ভুল এটা হয়েছে, খেয়াল রাখবি। অন্যগুলোতে ঠিক ছিল। আর না, এই তরুণ ভুল করবি বানানটা না। বোধহয় দেখছি, হ্যাঁ ঠিক ভুল। হ্যাঁ স্যার। তরুণ বানান ভুল লিখেছো, অনেকগুলো বানান ভুল হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আরেকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার। এইগুলো করবি না, আর এগুলো করা ঠিক হবে না। ঠিক আছে, আর ইংরেজিটাতেই বলেছিলেন যে ডাইরেক্ট স্পিচ লিখতে না। এমনি ডাইরেক্ট স্পিচ বলতে মানে কোনো আহ, আমি একটা হ্যাঁ, দেখেছিলাম যে লেখা যাবে। ইনফ্লেশনের ক্ষেত্রে, মানে ধরুন হ্যাঁ, বাজারের দর বৃদ্ধি, এবার কেউ একজন বাজার করতে, মানে সেই তার কাছ থেকে সেই এক্সপিরিয়েন্স ওটা তুই, হিসেবে যদি সেই হ্যাঁ, ওটা লিখতে গেলে তোর তো অনেকটা লেখা যাবে। ওটা তুই লিখতে পারিস, আমি বলছি না যে লিখতে পারবি না, কিন্তু তোর ওয়ার্ডটা তো আচ্ছা মেনটেন করতে হবে। তুই লিখতে ঠিক পারিস আছে স্যার। এমনটা নয়। তুই অনেক পেপারে, তুই বড় পেপার পড়বি, সেখানে হামেশা এরকম থাকে, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি কি, যখন রিপোর্টে দিবি তখন তুই হুম এমন একটা ফেমাস পার্সন দিবি যে অ্যাকর্ডিং টু এর বক্তব্য অনুযায়ী, ফেমাস পার্সন মানে লোকটাকে ফেমাস পার্সন হতে হবে না, আমি পোস্টটাকে ফেমাস করে দিই। তার বক্তব্য আচ্ছা অনুযায়ী যে আচ্ছা। এই ঘটেছে, সেইটা একটাই দে। ওটা যেন একটা লেখাতে আবার 4-5টা ডিরেক্ট স্পিচ হয়ে গেল, তখন আবার শুধু সেটা ডিরেক্ট স্পিচই মনে হবে, তখন সেটা রিপোর্ট মনে হবে না। সেটা যেন না হয়। ঠিক ডাইরেক্ট আছে স্পিচ স্যার, থ্যাংক বলতে ইউ। এই যে ওই লেখা যে ইনভার্টেড কমার মধ্যে লিখতে, ওইটা দেখতে একটু একটা লাগে একটু, আচ্ছা ইনডাইরেক্ট এতে লিখলে একটু ভালো লাগে দেখতে। ইনভার্টেড ডিরেক্ট স্পিচও কমাটার লেখা মধ্যে যায়, লিখতে হবে। অসুবিধা নেই। লেখা যাবে, দেখি হ্যাঁ ওটা হলে একটু দেখতে কেমন লাগে। এরপরে কি আছে, সপ্তর্ষি। সপ্তর্ষিটা দুজন আছে, এটা কোন সপ্তর্ষি বলো? হ্যালো স্যার। নুন মিষ্টি সব লাগবে। হ্যালো। হুম, কে বলছো বলো? 1 মিনিট। সপ্তর্ষি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ বলছি স্যার, ওই রিপোর্ট রাইটিং এ যদি কোনো ক্যাম্পলেটেড দেয় মানে তোমার লোকালিটিতে, তো ওইখানে হেডিংটাকে আমার লোকালিটি লিখবো নাকি এক্সট্রা যে লোকালিটি লিখবো, না নিয়ে বা লোকালিটি লিখবো? সে তোমার ইচ্ছা। তোমার আচ্ছা, নিজের লোকালিটি লিখবে না, দূরে কোথায় লিখবে, XYZ লোকালিটি লিখবে। না আমি হেডিং এর কথা বলছি, ওখানে কি মেনশন করবো না আমার লোকালিটি, সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ওইটাই। আর এমনি স্যার এ লেখা ব্লাড লিখে ডোনেশন ক্যাম্প, এ হ্যাঁ। ব্লাড ডোনেশন ক্যাম্প, হুম
দিয়ে হাইফেন দিয়ে XYZ লোকালিটি বা অর্গানাইজড বাই XY ক্লাব XYZ ক্লাব, রাইট? আচ্ছা, আর স্যার এমনি লেখা কি এমনি ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে, খুব একটা লেখা কারো খুব যে অসুবিধা, 2-4 জনের অসুবিধা খুব একটু আছে, আচ্ছা, বাকি যে কারো খুব একটা অসুবিধা সেরকম নেই, হুম, ঠিক আছে। ঠিক আছে, এটাই ছিল। 2-4 জনের একটু লেখা অসুবিধা আছে, কয়েকজনের দেখেছি আমি খেয়াল করে। স্যার এই কাদের মুহূর্তে নাম মনে অসুবিধা আছে পড়ছে না, একটু বলে। এই মুহূর্তে আচ্ছা নাম আর আচ্ছা মনে করতে পারছি না, ঠিক তাহলে সেই আবার 30টা কপি বার করে দেখতে হবে খুঁজে খুঁজে। স্যার আমি একজনের কি তোর আছি? হ্যান্ড রাইটিং আমার সুমনা। মনে কি জানি মনে নেই রে। স্যার শোন, ভয় লাগছে। তোদের আগে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আগে বলে দিই, এগুলো তো পরীক্ষা তোরা দিবি, যতদূর যা প্র্যাকটিস করেছিস দে, কতগুলো ইম্পর্টেন্ট জিনিস একটু আগে বলে দিই, এটা একটু মাথায় রাখ। প্রথম কথা হচ্ছে সবাই ব্ল্যাক কালি নিয়ে যাস, 2 রকম কালি ইউজ করার দরকার নেই, কারণ যেহেতু ওরা অ্যাটেন্ডেন্স শিটটা বলেছে ব্ল্যাক কালিতে করতে, তুই ব্ল্যাক কালি নিয়ে ব্লু কালিতে আনসার লিখলি, হঠাৎ করে অ্যাটেন্ডেন্স করাতে হলো, তুই ব্লু কালিতে মার্ক করে দিলি, পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য সবাই একটাই কালি ইউজ করিস, তাদের বেটার হবে। আমার মতে এটা বলে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার ব্ল্যাক কালি ইউজ করবো না ব্লু কালি, আমি সেই মতে বলেছিলাম আমি পিএসসি অফিসে আমার 2 জন চেনা আছে, আমি তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে ব্ল্যাক কালিতে করাই বেটার। এবার সে যদি মনে করে ব্লু করবে তাহলে ব্লু করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 2টো খাতা দেবে, তোরা জানিস কি জানিস না জানি না, 2টো খাতা হ্যাঁ দেবে, স্যার মানে জানি। হ্যাঁ, হুম, আনসার স্ক্রিপ্ট 2টো দেবে, একটা বাংলা একটা ইংরাজি। ওপরে তোদের নাম লিখতে হয় ব্লক লেটারে, তারপর তোদের কোন বাংলা চুজ করবি না ইংরাজি ওটা এটা চুজ করতে হয়, আর তোর সাইন থাকে, ইনভিজিলেটরের সাইন থাকে। তারপরের পেজটা পুরো ফাঁকা থাকে, ওটা পুরো ফাঁকায় রাখতে হয়, ভুল করেও কেউ দাগ ফাগ মেরে দিবি না, ওটা যেমন ফাঁকা আছে তেমন থাকবে। যেখান থেকে লেখা থাকবে 1-এর A B দিয়ে তোকে রিপোর্ট লেখা দেবে, তার তলায় পেজ দেবে, দিয়ে রিপোর্ট লেখার জায়গা দেবে। এবার ব্যাপারটা হচ্ছে যখন লিখবি তখন 1-এর A বা B যেটা লিখছিস সেটা নাম্বারিং করে তারপর লেখাটা শুরু করবি। অনেকে হয়তো নাম্বারিং না করলে লেখাটা করে দিলি, তখন গোলমাল হয়ে যাবে। তুই যদি 1-এর A লিখিস তাহলে 1-এর A হেডিং এ দিয়ে নাম্বারটা লেখা শুরু করবি, বা 1-এর B হেডিং দিয়ে নাম্বারটা লেখা শুরু করবি। অনেকের বক্তব্য হচ্ছে স্যার পেশিটার যেটা দেবে সেটা তো একটা আগে জিস্ট বানাতে তারপর লিখবো। যদি তুই জিস্ট বানানোর সময় পাস তাহলে জিস্ট বানিয়ে আগে লেখ, তারপরে যদি মনে করিস প্যাডটা লিখবি, যেটা রাফ করেছিস সেটা একটা পেন থ্রু করে দিয়ে ব্র্যাকেটে লিখে দিবি রাফ পোর্শন, তাহলেই হবে। কাটাকাটি করার খুব বেশি দরকার নেই। বাংলার ক্ষেত্রেও সেম বক্তব্য, ইংরেজির ক্ষেত্রেও সেম বক্তব্য। এর পরের কথা হচ্ছে যদি কারো মনে হয় যে স্যার আমি এটা আগে লিখবো না এটা আগে লিখবো বুঝতে পারছি না, আমার যেটা মনে হয় তুই যেটা স্ট্রং, যেটাই স্ট্রং সে সেটা আগে কমপ্লিট কর। যদি কেউ বাংলায় স্ট্রং হয় তাহলে আমি চেষ্টা কর বাংলাটা যেন 25 মিনিটের হয়ে যায়, তাহলে ইংরাজিটা গিয়ে 30 মিনিট দিতে পারবি, বা 30 মিনিট বা 32 মিনিট দিতে পারবি। যদি কারো ইংরাজি স্ট্রং হয় তাহলে সে ইংরাজিটাকে কর, দিয়ে বাংলাতে যা। যদি মনে হয় যে স্যার আমার বাংলাটাও খুব একটা এই পোর্শনটা ভালো হচ্ছে না, ইংরাজিটাও খুব একটা এই পোর্শন ভালো হচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে বক্তব্য আগে ইংলিশ টু বেঙ্গলি করে নে, বাংলা সারসংক্ষেপ করে নে, এদিকে ইংরাজি পেশিটা করে নে, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশটা করে নে, রিপোর্ট দুটো যে যার মতো শেষে লেখ, টাইম বেশি হয়তো পেতে পারিস। এই বাকি স্পেলিং মিস্টেক করিস না, একটু খাতা পরিষ্কার করে লিখে আসার চেষ্টা করবি, যাতে যে খাতাটা দেখবে তার যেন একটা দেখতে সুবিধা হয়, আর মোটামুটি ঠিকঠাক করে লিখে আয়, নাম্বার মোটামুটি পেয়ে যাবে। এবার বল, বিপ্লব হাত তুলেছিস, বিপ্লব বল কি বলছিস। হ্যাঁ স্যার বলছি যে ওই একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে যে ধরুন ট্রান্সলেশনে ট্রান্সলেশন ধরুন ইংলিশে ট্রান্সলেশন দিয়েছে, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ দিয়েছে। তো সেই ক্ষেত্রে ধরুন আপনার শুরুটা যদি পাস্ট দিয়ে করা থাকে ওখানে, তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট দিয়ে করব। এবার যদি হঠাৎ করে সেন্টেন্সের ভিতরে কোনো কমেন্ট সেটা প্রেজেন্টে থাকে, সেটা কি প্রেজেন্টেই লিখবো? হ্যাঁ, কমেন্ট মানে সেটা তো ইনভাইটেড কমা দিয়ে আছে, তুমি সেটা প্রেজেন্টই হ্যাঁ, লিখো ইনভাইটেড কমা দিয়ে, কোনো অসুবিধা নেই, মানে ডিরেক্ট আচ্ছা স্পিচে আচ্ছা, আছে তো, সেটা হ্যাঁ অসুবিধা নেই। ডিরেক্ট, ঠিক ঠিক আছে। আর স্যার বলছিলাম ধরুন এই প্রিসিজে আপনার ধরুন হেডিংটা, মানে এই যে লাস্ট যে মক 4 এর যেটা ছিল, ওটা তো বেশ ভালোই, মানে একটু টাফ টাইপেরই ছিল। তো ওইটাতে মানে এরকম ধরুন যদি টাইপের আসে, মানে এরকম লেভেলেরই ধরুন এলো, তো সেই ক্ষেত্রে তো অনেকেরই তো ভুল হয়েছে, মানে বেশিরভাগেরই শুনছি ভুল হয়েছে এই প্রেসিটা করতে। তো স্যার সেই রকম ক্ষেত্রে কি উপায় হতে পারে, মানে মানে একটা অ্যাভারেজ বা এরকম কিছু, যাতে মানে খুব একদমই ভুল না হয়ে যায়, মানে কারণ অনেকের জিরো মানে পুরোটাই দেখো কেটে দিয়েছে না। সেক্ষেত্রে
হেডিংটা তোমরা, আমি সেক্ষেত্রে একটাই পন্থা সবাইকে বলি, হেডিংটা যদি পড়ে বুঝতে পারো তাহলে বেটার। হেডিংটা যদি তুই মনে হয় পড়ে বুঝতে পেরেছিস যে এটা হেডিং লেখা যেতে পারে, লেখ। দিয়ে যদি মনে করিস যে পেশিটা কি লিখবো বুঝতে পারছিস না, তাহলে ইম্পর্টেন্ট লাইন করা দাগ দিয়ে নিজের মতো করে লিখে দে। এর ওকে থেকে বেশি ওকে আমি কিছু ওকে, বলতে পারবো না। বুঝতে পারছি স্যার। পেশিতে পেশিতে যেটা আমার বক্তব্য, আমি প্রথম থেকেই বলে এসেছি সবাইকে, পেশির মানে হচ্ছে তুই যেটা পড়ে বুঝেছিস সেটা নিজের ভাষায় লেখা। পেশি মানে হচ্ছে ওখানে যে লাইনগুলো লিখে দিয়েছে সেটা আমি লিখবো, এটা কখনই হয় না, এটা হুম পেশি হলো না। ঠিক আছে? হুম, পেশি মানে হচ্ছে তুই পড়ে এটা বুঝেছিস সেটা নিজের মতো করে লেখা। এটা করতে ওকে, পারলে সব থেকে বেস্ট হয়। যখন দেখছিস হচ্ছে না, তখন ওই যে ছোটবেলাতে হ্যাঁ, যেমন শেখানো হয়, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ মারবি, সেটা কটা ছোট করে লিখে দিবি, তাহলেই হবে। ওকে 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 স্যার, ওকে। আর রিপোর্টটা মানে রিপোর্ট রাইটিং এর মানে ব্যাপারটা হচ্ছে ধরুন ওই যে মানে আমারও লাস্টের ইয়েটায় লেখাটায় অনেকটা বড় হয়েছিল, আপনি লিখেছেন যে এসে হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে মানে জাস্ট রিপোর্টে মানে একটুখানি মানে একটু আরেকটু ছোট করে নেবো তাই তো জিনিসগুলোকে, মানে বেশি হ্যাঁ হ্যাঁ, ইলাবোরেশনে যাব না তাই তো? না, আরে টাইম পাবি না রে, হুম পরীক্ষার হলে টাইম আর ঘরে বসে লেখা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। না না, বুঝতে পেরেছি। ওটা ঠিক, ঠিক আছে স্যার, থ্যাঙ্কস। অনেক, বলো আবার কি, অনেকের কি আছে বল। হ্যালো। অনন্যা বলো। স্যার আমার মক টুতে আমি ওই যেখানে ড্রাইভিং এর ওপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওভার স্পিডিং এর জন্য, ওই রিপোর্টটাতে আমি নাম মেনশন করেছিলাম ওই একটা গাড়ির, তো সেটাতে আপনি গোল করে দিয়েছেন, ওটা কি দেয়া যাবে না নামটা? আরে আমি তো এই তুমি কি এই জয়েন করলে? আমি তো না প্রথম থেকে একই কথা বলে যাচ্ছি, প্রথম থেকে তো আমি একই কথা বলছি যে কোনো নাম মেনশন করবি না, এক্স ওয়াই জেড লিখবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি মানে কোনো মানুষের নাম না, আমার একটা কোম্পানির নাম ছিল বলে দিয়েছিলাম। কিছুই লিখবি না, কোনো মানুষ, কোম্পানি, যেই হোক, আচ্ছা গরু, গাড়ি, ঘোড়া, যেই হোক, কোনো নাম লিখবি না। আচ্ছা স্যার, ঠিক আছে। আর হাতের লেখা কি মানে তাড়াহুড়ো করছি বলে ওরকম হয়ে যাচ্ছে, খারাপ মানে ঠিক আছে, দেখবে কি করা যাবে, কি করা যাবে, চেষ্টা করতে হবে যতটা একটু ভালো হওয়ার। খারাপ হয়ে যাচ্ছে এখন, কি করা যাবে। ঠিক আছে স্যার। হাতের লেখা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ হাতের লেখা তো আমি শুধরিয়ে দিতে পারবো না, ওটা যার যার লেখা সেটাই লিখবে। সুতরাং ওটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। যদি ভালো হয় তাহলে বেটার, যদি ভালো না হয়, এখন ওই বক্তব্য দিলাম, একটু ফাঁক ফাঁক করে লেখার চেষ্টা করবি, একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করবি, যাতে যে দেখবে সে বুঝতে পারে, এই আর কি। আচ্ছা, এরপর কি আছে? স্যার, স্যার শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে ওই যে উম, কিছু রিপোর্ট বা প্রতিবেদন হয়েছে, যেরকম ধরুন ভিন রাজ্যে শ্রমিক অত্যাচার, এরকম কিছু রিপোর্টে আমি যদি ইনসিডেন্টাল একটা পার্ট দিলাম, মানে প্রথম ইন্ট্রোডাকশন আর বডিতে ইনসিডেন্টাল পার্টটা দিলাম, আর কনক্লুশনটা যদি আমি অ্যানালিটিক্যাল ওয়েতে দিই, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, সমস্যা বলতে যে সমস্যাটা বলছিস সেটা আমি বলতে চাইছি না, সমস্যা হওয়ার কিছু নেই, রিপোর্ট তো রিপোর্টের মতোই হবে, তুই তাতেও লেখ, তাতে অসুবিধা নেই, তাই লেখ, তাতেও নাহলে কোনো নাহলে অসুবিধা নেই। এই নাহলে এই সমস্ত এই টাইপের রিপোর্ট গুলো অ্যাপ্রোচ করার মানে লেখার কিরকম অ্যাপ্রোচ হতে পারে? ওই যে ধরুন এই প্রথমে প্রথম দু চারটে লাইন লেখ, তুই যেমন বললি কোথায় কি ঘটনা ঘটেছে সেটা প্রথম দু চারটে লাইন লেখ। হ্যাঁ মাঝখানটা 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 লেখ যে এটা কি জন্য হচ্ছে, কি কারণ। এখানে তুই হ্যাঁ এখানে তুই কয়েকজনের মতামত দিতে পারিস, একজন দুজনের মতামত দেওয়া যেতে পারে। আর লাস্টে লেখ কি কি মেজার টেকেন করা যেতে পারে, এই একই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। আর কার কি বক্তব্য আছে? তো কেউ হাত তুলে নেই দেখি, দীপ্তি বলে একজন হাত, দীপ্তি রায় বলো। হ্যাঁ স্যার। স্যার যদি ওয়ার্ল্ড কাপ নিয়ে লিখতে দেয় তাহলে কি আমরা মানে প্লেয়ারদের নাম লিখতে পারবো হ্যাঁ নাকি হ্যাঁ পারবো হ্যাঁ না? হ্যাঁ, লিখতে পারবি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লিখতে পারবি। আর ধরুন যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকে, মানে ধরুন এই এয়ার পলিউশনে বললো, হয়তো বললো এই 2023-এর এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে এত মিলিয়ন হ্যাঁ, লোক। লিখে দিবি, অসুবিধা কি আছে, ভারতবর্ষে কতগুলো পলিউশন স্টেট আছে, 1 নম্বরে ভারতবর্ষই, এই 2 নম্বরে ভারতবর্ষই ওয়ার্ল্ডে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে ওটা তো নিজে থেকে দেওয়া, ওগুলো তো কোনো মেনশন করা নেই, সব দেওয়া যাবে তো ওগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিল্পা বলে একজন হাত তুলেছো, বলো।
স্যার বলছি যে আমার প্রিসিটার একটু অসুবিধা হচ্ছে, যে মানে মাঝে মাঝে মানে বেশিরভাগ ক্ষেত্রে একেবারেই আমি লিখে ফেলতে পারছি মানে রাফ করা ছাড়া, কিন্তু আবার অনেক সময় হচ্ছে যে ফার্স্টে লিখছি কিন্তু ওটা মনে হচ্ছে যে অনেকটা শব্দটা বড় মানে বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি তারপর হয়তো মনে হবে যে আরেকটু ছোট করা যেতে পারে, তো আমি যদি ওখানে কাটি মানে ফার্স্টের ওখানে যদি ওই মানে পোর্শনটাকে যদি কেটে দেই পুরোটা, ফার্স্টে যেটা লিখেছি দিয়ে যদি আবার নতুন করে নিচে লিখি, তাহলে কি খুব অসুবিধা হবে স্যার ওটা? দেখলি একই কথা কতবার জিজ্ঞাসা করছিস, আমি একটু আগে এই কথাটা বলে দিলাম। তোর যদি মনে হয় যে না আমার এটার থেকে আমি আরো বেটার লিখতে পারবো, জাস্ট একটা হ্যাঁ পেন হ্যাঁ থ্রু দিয়ে ওটা দিয়ে ওটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট টেনে পাশে রাব বলে লিখে দিবি, যে তার তলায় তুই আচ্ছা পুরো জিসটা লেখ, তাহলেই হবে, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক অনেকের আছে, ক্ষেত্রে ওটাই তো হয় এটা যে একবারে কেউ লিখতে পারছে হ্যাঁ না, হ্যাঁ কিন্তু হ্যাঁ তুই ওটা যদি আমার ভাবিস, হ্যাঁ কিন্তু এখানে কেউ যদি ভাবে যে আমি ওই রকম দুবার করে পেশি লিখবো, তাহলে একটা তাকে ছেড়ে আসতে হবে, যা হুম লিখতে হবে একবারই লিখতে হবে, ওই টাইম তোরা পাবি হ্যাঁ না। হ্যাঁ স্যার সেটা বুঝতে পেরেছি, মানে হচ্ছে মানে একবারেই হয়ে যাচ্ছে, কিন্তু আবার এক একটা রাইটিং এ এক একটা পৃষ্ঠাতে ওরকম হচ্ছে যে ফার্স্টে লিখছি কিন্তু ওটা যেন মনে হচ্ছে যে অনেকটা বেশি হয়ে যাচ্ছে বা হচ্ছে ওরকম অনেকটা মনে হচ্ছে। বেশি হয়ে যাচ্ছে বা এর থেকে ভালো হতে পারতো, সেটা আর ভেবে কিছু করার নেই, তখন আর হবে না, তখন দেখবি ওইটা ভালো করতে গিয়ে আরেকটা বাদ চলে গেল। মানে ভালো থেকেও বেশি ওয়ার্ড লিমিটটা বেশি হয়ে যাচ্ছে, 1/3 এর থেকে একটু মানে বেশি আর হয়ে যাচ্ছে চেষ্টা বেশি কর, ওই জন্য। চেষ্টা কর ছোট করে লেখার, তাহলেই তো হয়, ছোট লেখা তো বেশি আচ্ছা ঠিক আছে, কষ্টকর। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর আর কি আছে, স্যার সুমনা? বলছি, হ্যাঁ স্যার হুম বলছি, স্যার প্রেসি লেখার সময় অনেক ওই যে এক্সাম্পল গুলো বাদ দিতে বলেছেন, তো ওই হুম এক্সাম্পল হুম গুলো না অনেক সময় বাদ দেওয়া মানে মানে এই যে আমরা লাস্ট যেটা লিখেছি ওই লেটার রাইটিং, যে লেটারের মধ্যে একটা কেয়ারফুলনেস, সিনসিয়ারিটি, মেমোরি এইসব ব্যাপারগুলো আছে। এবার হুম আমি না ওইগুলো অ্যাড করেছিলাম, তার জন্য একটু বড় হয়েছে। এবার আমার থেকে যারা ভালো নম্বর পেয়েছেন আমি দেখেছিলাম, দু একজনেরটা পড়েছি, তারা এগুলো লেখেনি, মানে এই যে কেয়ারফুলনেস, সিনসিয়ারিটি, তারপরে ইমোশনাল ডেপথটা ডিক্রিজ করছে, মানে এগুলো খুবই অল্পের উপর দিয়ে এক লাইনের মধ্যে লিখে হ্যাঁ লিখে দিলে সেটাই সেগুলো তো ছোট হবে, হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেটাই তো করবি, কিন্তু মানে স্যার পেশি এগুলো মানে যদি তো না লিখি সেটাই। তাহলে তো কিছু অংশ বাদ চলে যাচ্ছে, এরকম ফিল হচ্ছে আরে তাহলে। বাদ চলে যাবে কেন, তোকে ধর একটা জায়গায় দিলো, তোকে ধর একটা, আমি যেমন তোকে নর্মালি বলি, তোকে ধর এই যে তোরা দুটো একটা ধর গল্প দিয়েছে, প্রথম 2 লাইন দিয়েছে তোর মূল ইনসিডেন্ট, বাকি দুটো নিয়ে বাকি যেটা দিয়েছে সেটা তোর যা বোঝানোর জন্য, তুই কি বাকিগুলো লিখবি নাকি? বাকিগুলো নিয়ে তোকে বুঝে নিতে হবে যে এই বাকিগুলো মূল বক্তব্যটা কি, আমি শুধু সেইটুকু লিখবো, এটার জন্য আমার একটা লাইন বরাদ্দ, বাকি যেটা হবে সেটা আমার মেনই হবে। তোকে লেটার রাইটিং নিয়ে, লেটার রাইটিং আর ইম্প্যাক্ট নিয়ে লিখতে বলেছে, বা মডার্ন যুগে তোর এই মডার্ন যুগে আমরা লেটার রাইটিং এর যে আস্তে আস্তে ভুলতে বসেছি, সেটা নিয়ে তোর লিটারেসিটা ছিল, সেটা নিয়ে তুই তার জন্য ইমোশন অতগুলো ওয়ার্ড ইউজ করার দরকার নেই, একটা ওয়ার্ডই বাবা একটা লাইনে লেখা যায়, তাহলেই হয়। স্যার ওই তাহলে ওই যে ব্যাপারগুলো দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে লেটার রাইটিংটা কেন ইম্পর্টেন্ট, সেইগুলো লেখার দরকার নেই, তাই তো? হ্যাঁ সেটা তো লেখা একবারে বাদ দিতে বলছি না তো, মানে হ্যাঁ কিন্তু এক সেটা তুই, এক লাইনে তো হ্যাঁ লেখা হচ্ছেই, ওটা ওটা তো প্রথমে সেটাই হয়েই যাচ্ছে। করবি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। কে হাত তুলেছো? আর স্যার আমার আর একটা কোয়েশ্চেন আছে। ইউ আচ্ছা, কি বলছিলে, আচ্ছা এটা কে? কি বলছিলে? আমি অয়ন্তিকা। হ্যাঁ বলো। অয়ন্তিকা বল। স্যার বলছি যে দিল্লিতে লালকেল্লাতে যে ব্লাস্ট হয়েছিল ওটাতে একটা হুন্ডাই i20 ছিল, মানে ব্লাস্টের এতে ওই গাড়িটার শোন নামটা লেখা যাবে? আমি তোকে বলি, যদি এই টপিক সাধারণত পরীক্ষায় দেবে না, যদি ব্লাস্ট নিয়ে টপিকও দেয় সেটা কোনো নির্দিষ্ট নাম মেনশন করে দেবে না, ঠিক আছে? তোকে যদি দিল্লি ব্লাস্ট মেনশন করে দেয় তখন তুই হুন্ডাই i20 লিখতে পারিস, অসুবিধা নেই, তখন লিখবি। যদি দিল্লি ব্লাস্ট মেনশন না করে দেয় তখন লিখবি না। আচ্ছা স্যার, আচ্ছা বলছি প্রথম পেহেলগাঁও বক্তব্য টেরর হচ্ছে, আমি আমি এই ক্লিয়ারটা, আমি এই কনফিউশনটা আরেকবার পরিষ্কার বলে দিই, অনেকবার বলেছি আরেকবার ক্লিয়ার করে দিই। তোরা যদি কখনো দাঁড়া দাঁড়া হয়তো বিসিএস মেন্স দিচ্ছিস বা বিসিএস মেন্স দিস, তারা ভালো করে একটু আগে পড়বি, বা যারা বিসিএস এ ফর্ম ফিল আপ করেছিস তারা একটু আগে পড়বি, নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে দেখবি যে কোনো জায়গায় কোনো প্লেসের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো নিজের নাম, কোনো কিছু মেনশন করা যাবে না। যদি ডেসক্রিপটিভ পেপারে লেখো তাহলে 10% মাইনাস করা হবে, তুমি যত পাবে তার থেকে 10% মাইনাস ডিডাক্ট হবে। এক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে পুরোটাই কেটে দেবে, কারণ আগের বারের মার্কস যদি দেখিস অনেকে 5-6 পেয়েছে, কেন 5-6 পেয়েছে,
তারা তো এমন তো নয় যে হঠাৎ করে কালকে পরীক্ষা, আজকে এতদিন মার্কস রেজাল্ট বেরিয়েছে কালকে পরীক্ষা দিতে গেছে, এমন তো হয় না। অনেকে দেখবি 5-6 পেয়েছে। কেন পেয়েছে? তার মেইন কারণ হচ্ছে এইগুলো একটু মেনটেন করতেই হবে, কিছু করার নেই। এগুলো বেসিক জিনিস। এবার তোকে বলে দিল নর্থ বেঙ্গলে বন্যা, তুই নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্ট গুলো মেনশন করতে পারিস, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার মেনশন করতে পারিস। কিন্তু তোকে যদি বলে দেয় কোথাও একটা ফ্ল্যাট হয়েছে, তখন তোর কোনো নাম দেওয়ার দরকার নেই, XYZ ABC এইসব লিখবি। এমনকি নদীর নামও মেনশন করার দরকার নেই। কি কেন মেনশন করতে যাব? যদি তো নর্থ বেঙ্গলে বন্যা বলে দেয়, তখন তুই তিস্তার নাম, জল ঢাকার নাম মেনশন কর। যদি না বলে দেয় করবি না, সোজা কথা। কেন করবি? এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এটা একটু মাথায় রেখে যেতেই হবে, কিছু করার নেই। রিপোর্টের ক্ষেত্রে সবারই এই কনফিউশন, আমার দরকার না পড়লে আমি কোনো জায়গায় কোনো নাম ইউজ করবো না, সোজা কথা। সে যাই থাকুক। ক্লিয়ার সবারই কাছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা তুই বল। স্যার বলছি প্রেসিতে ওয়ার্ড কাউন্টে কিছু মার্জিন থাকবে, মানে যদি মানে 4-5টা ওয়ার্ড থাকবে এদিক ওদিক হয়ে যায়? আচ্ছা থাকবে, ও অসুবিধা নেই। ও 1/3 মানে 1/3 না, 150টা ওয়ার্ড থাকলে তুই 45ও লিখতে পারিস, 55 লিখতে পারিস। আচ্ছা স্যার। আরেকটা কথা স্যার, এই নর্থ বেঙ্গল ফ্ল্যাটটা যদি মেনশন করে দেয়, তাহলে আমি যদি XYZ দিয়ে লিখি, হয়তো আমার রিভারের নামটা এক্সাক্ট মনে পড়ছে না বা কিছু একটা, এখানে কি হবে না তখন আবার সেটা মার্কসে ইমপ্যাক্ট তখন ফেলবে? রিভারের নাম মেনশন করছে না, তখন লেখার দরকারই নেই, তখন লিখে দিবি রিভার্স অফ নর্থ বেঙ্গল, তাহলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওগুলো তো একটু মাথা খাটাতে হবে, এই আর কি। আচ্ছা স্যার। তার মানে যদি ওরা মেনশন করে দেয় তখন আমি লিখতে পারি, তাই তো? আমি নিজে থেকে কিছু করতে যাব না। না না না। আচ্ছা আর কি কনফিউশন আছে বল, কার কি? হাত আচ্ছা তুলে দেখি সেই সৌম্যজিৎ বলে ছেলেটা কি জয়েন হয়েছে রে নীলাঞ্জন? না। আরে ও আমাকে কতদিন ধরে মেসেজ করছে, ফোন করছে যে ওর অবস্থা তো খারাপ, ও তো সবই বাজে লিখছে। তো আমাকে কতদিন ধরে মেসেজ করছে, আমারও ফোন করা হচ্ছে না, বা আমাকে সময় পাচ্ছি না, তো ছেলেটা কই? এটা তো জয়েন তো করেনি দেখছি। সৌম্যজিৎ হালদার না ঘোষ না কি যেন টাইটেলটা। হ্যাঁ সৌম্যজিৎ ঘোষ নাকি নাম। ওর অবস্থা খারাপ, ওর ডেসক্রিপটিভ অবস্থা খারাপ, আর ও হ্যান্ড রাইটিং এত বাজে, পড়তে অসুবিধা হচ্ছে। আরেকজনের খুব বাজে দেখেছি, কি অম্বর না কার নেই, জয়েন তারপর করেনি। কি আর একটা মেয়ে ছিল কি সায়নী না কি নাম, তার লেখা প্রচুর, আর তো পড়তে পারছিলাম না। যাই হোক, কার কি বক্তব্য আছে? আবার এটা কি নতুন করে হাত তুললে তোমরা আবার? না স্যার, আমি একবার তুললাম, মানে একটা হ্যাঁ স্যার। নর্মাল কোশ্চেন। সেটা হচ্ছে স্যার, এই যদি ওখানে আমার সূত্র দিয়ে দেয়, ধরুন ডেট অফ ইনসিডেন্ট হচ্ছে 7 তারিখ, তাহলে এক্সামের খাতে 8 তারিখ লিখে 8 তারিখ লিখবো তো, রিপোর্টের ডেটটা যেটা লিখবো আর কি? হ্যাঁ 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 ঠিক আছে। সূত্র দেবে বলে মনে হচ্ছে না তো, দিচ্ছে না তো লাস্ট 2 হ্যাঁ হ্যাঁ বছর। আচ্ছা আর কি কি আছে? স্যার বলছি যে আপনি বললেন না যে কম্পোজিট পেপারে কোয়েশ্চেন দেবে, আর ওই মাঠ মানে ধরুন একের কোয়েশ্চেনে ধরুন প্রতিবেদন এলো, আমি যখন লিখবো তখন কি আবার এক দিয়ে তখন কি আবার লিখবো তলায়? হ্যাঁ কারণ একের এ সবার লিখে দিবি, একের এ বা একের বি লিখে দিবি, অসুবিধা নেই। আচ্ছা উপরে কোয়েশ্চেন থাকবে, তারপরে আমি লিখবো, তারপরে হ্যাঁ হ্যাঁ আবার পরের কোয়েশ্চেন থাকবে, এবং প্রত্যেকটাতে আমি হ্যাঁ 1-2 করে মার্ক করতে করতে যাবো, তাই তো? ওদের মার্কিং তো করাই আছে, তুই শুধু একের এ লিখছিস না বি লিখছিস সেটা লিখবি। দুইয়ের ও দুইয়ের ধর আচ্ছা। পেশি, যেটা পেশি সেটা পেশিই থাকলো, সেটা শুধু 2 হুম মার্কিং হুম করবি। আচ্ছা। আর স্যার বলছি যে ধরুন কোনো স্পেসিফিক ঘটনার যদি প্রতিবেদন লেখে, তাহলে যে হুম আমি লিখছি না যে তখন কি আমি XYZ প্লেসের জায়গায় কি কলকাতা মানে বাই দ্য স্টাফ রিপোর্টার কলকাতা লিখে ডিসেম্বর 28 লিখবো, না নাকি না 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 XYZ? না, XYZ লিখবি, ক খ গ লিখবি। আচ্ছা আচ্ছা, মানে স্পেসিফিক অনেকে ঘটনার কলকাতা মেনশন লিখে দিচ্ছে, করলেও। কলকাতা কেন লিখছিস তোরা, আমি তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি একটাই জায়গা নাকি কলকাতা, আর কোথাও নাই? যে যার মতো লিখবি, হুম XYZ লিখবি, ক খ গ লিখবি, কোনো প্লেসের নাম দিবি না, ওইখানেও দিবি না। আচ্ছা ধরুন ওই যে বলছে যে উত্তরবঙ্গে ফ্লাড হয়েছে, এটা যদি লিখতে হ্যাঁ দেয় তখন তাহলে তুই আমি কি ওখানে তখ- ক খ গ লিখবো? তখন হ্যাঁ হ্যাঁ তাই লিখে দিবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা আর সুরজিৎ না সৌরজিৎ কি নাম? সৌরজিৎ কি আবার কিছু বলবে না আগে না তোমার? না স্যার, সরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর তাহলে কিছু নেই মনে হচ্ছে। ওভারঅল একটা ইয়ে করতে হবে। টেনশন বেশি করো না সবাই, ভালো করে পরীক্ষাটা দাও। স্যার রিপোর্টে হেডিং এ যদি প্লেসের নাম লিখতে হয় তাহলে XYZ লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ রিপোর্টে প্লেসের নাম দিতে গেলে হেডিংটা বড় হয়ে গেলে না একটা
বাজে। তুমি যতটা না ছোট ধরুন কম্প্যাক্ট হেডিংটা দেবে ভালো। প্লেসের নাম আচ্ছা দিতে গেলে দেখবি হেডিংটা একটা বড় হয়ে যাচ্ছে। হয়তো ইমপ্রেশনটা ভুলই খারাপ হ্যাঁ কম্পোজ হবে। মানে কোথাও হয়ে যায়, আলাদা দেখবে। কোথাও ভুল হেডিংই কম্পোজ তখন তাহলে মনে হবে, হেডিংটা কি মনে হবে তখন, হেডিং লিখেছে না একটা লাইন লিখেছে বুঝতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, স্যার এর আগেও বললেন এখনো বলছি, এটা কিন্তু স্কুল কলেজে পরীক্ষা নয় যে যত বেশি তুমি লিখবে স্যার বেশি নাম্বার দেবে। যতটা কম্প্যাক্ট লিখতে পারবে তবেই তুমি নাম্বারটা পাবে। এটা বেশি লেখাটা এখানে নয়। 120-30 ওয়ার্ডের রিপোর্ট লেখো, তুমি কম্প্যাক্ট লেখো, সব পয়েন্ট হ্যাঁ টাচ করো, খুব বেস্ট, ভালো। একদম কোনো মানে হয় ওখানে না। লিখতে হবে না। 120-30 ওয়ার্ড বেস্ট। আমাকে 150-200 ওয়ার্ড বলতে কে চাইছে বলেছে সেটা লিখতে লিখতে হবে? হবে। হ্যাঁ, প্রেসিও তুমি 1/3 খুব ছোট করে লেখো, পরিষ্কার করে লেখো, হ্যাঁ আর কোশ্চেনটা একটু পড়ো। ফার্স্টে পেয়েই লিখতে শুরু করবে না, সবাইকে বলি। আগে একটু 2 মিনিট পড়ে নেবে, 2-3 মিনিট। ওই 2-3 মিনিট একটু কোশ্চেনটা পড়ে নিলে তোমার ওভারঅল কি কি আসছে তোমার মাথায় দেখবে চলতে থাকবে। তুমি একটা লিখতে লিখতে অন্য একটা তখন ভাববে যে হ্যাঁ এটা শেষ করে ওইটা শুরু করতে সুবিধা হবে। পেয়েই এটা যে পেয়েছি শুরু করে দিলে কিন্তু সমস্যা। ওই 2-3 মিনিট তোমার ওটা সময় নষ্ট না, কোশ্চেনটা একটু পড়বে ঠান্ডা মাথায়। তাড়াহুড়োটা কম করবে। তাড়াহুড়ো করতে গিয়ে হাতের লেখা বাজে হবে, সিলি মিস্টেক হবে। কাটাকুটি প্রথম দিকে যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা খুব বাজে ব্যাপার। আর কারো স্যার কোনো কোয়ারিজ হ্যাঁ স্যার, আছে? আমার আমার একটা লাস্ট কোশ্চেন আছে স্যার। সেটা আচ্ছা হচ্ছে ওই লাস্ট কোশ্চেন ধরুন বলো, লাস্ট নট বাট দ্য লিস্ট, বলো। বলছি স্যার, ওই ধরুন শিরোনাম দিচ্ছি মানে হেডিং দিচ্ছি রিপোর্টের, সেটা হচ্ছে হুম, পলিউটেড ওয়াটার এপিডেমিক অ্যাপ্রিহেন্ডেড। তো সেক্ষেত্রে হুম। পলিউটেড ওয়াটারের পর আমি কি সেমিকোলন দেবো না কমা দেবো এই জায়গাটায়? এই কমাও দিতে পারো, সেমিকোলনও দিতে পারো, কোনো হ্যাঁ অসুবিধা নেই, সেটাই বলি। ঠিক আছে। কোনো অসুবিধা নেই। স্যার বলছি চল, একটা অফ টপিক হ্যাঁ কোয়েশ্চেন, যে আমাদের খাতাগুলো কারা চেক করে, মানে স্কুলের টিচাররা না, ওদের আর নাকি? পিএসসি আলাদা করে লিস্ট বানায়। আচ্ছা স্যার। এইসব নিয়ে জিজ্ঞাসা করবি না, এইসব নিয়ে জানলেও আমি বলবো না, স্যার একটু পরিষ্কার কথা। ভয় হ্যাঁ লাগছে তো, ভয় থেকে না, সব। ভয়ের কিছু নেই তো, চিল। আমি তো বলছি যে যত ভয় করবি তার পরীক্ষা তত বাজে যাবে। ভয় ফয় কিছু নেই। এমনটা নয় যে তুই চাকরি না পেলেই তোর জীবন বৃথা, আবার এমনটাও নয় যে তুই চাকরি না পেলে মারা যাবি, তোর জীবন চলবে না। তুই তোর বেস্টটা দেওয়ার চেষ্টা করবি অলওয়েজ, সে সবারই ক্ষেত্রেই প্রযোজ্য। পরীক্ষার হলে যাবি, কে কি বলছে কার সঙ্গে কথা, আমি বারবার এইসব প্রেফার করি না। তুই নিজের মতো গেলি, চুপচাপ বসলি, পরীক্ষা দিলি, বেরিয়ে চলে আসবি। আমার বেস্টটা আমি দেবো, এইটুকু আমি জানি, পরিষ্কার কথা। আমার 10টা লোকের সঙ্গে গল্প করারও দরকার নেই, 10টা লোক কি লিখেছে কি জেনেছে তোর জানার দরকার নেই। আমার মনে হয়েছে আমার এটা লেখার দরকার, এটা আমার মনে হয়েছে পেসির হেডিং এটা, আমি এটা লিখে এসেছি, এটা বেটা। তার জন্য তোকে অত চিন্তা ভাবনা, অত ক্যাও সেসবের মধ্যে যাবি না। পরীক্ষা হলে চুপচাপ আগে থেকে পৌঁছে যাস। কি কি অ্যালাউ করবে সে আমি জানি না, যা যা নিয়ে তোদের মতো নিয়ে যাবি। পরীক্ষাটা একটু শান্ত মাথায় ধীর স্থির ভাবে দিস, যেন ওই যত টেনশন করবি তত গিয়ে দেখবি পরীক্ষার হলে বানান ভুল হচ্ছে, যত টেনশন করবি তত পরীক্ষা হলে গিয়ে দেখবি টেনশন গোল মার্ক হচ্ছে। সেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট হবে। অত টেনশন করে কিচ্ছু হবে না, চিল। কি হবে রে, অত ভাবছিস কেন? ধীর স্থির মাথায় পরীক্ষা দেওয়া, কোনো চাপ নেই, ভালো হবে, সবারই ভালো হবে, কোনো চাপ নিস না। হ্যাঁ স্যার। আর সবাই পরীক্ষা দিয়ে একটু সবাই জানাস, তাহলেই হবে যে কার কেমন পরীক্ষা হলো। যদিও তোদের সঙ্গে সম্পর্ক এই কদিনের মাত্রই, তবুও সবাই একটু জানাস পারলে, বা আমাকে না না পারলেও নীলাঞ্জন স্যারকে জানাস, তাহলে আমার কাছে চলে আসবে খবর কার কেমন পরীক্ষা হলো। একটু একটু ভালো করে জানাস, তাহলে আমরাও হ্যাপি হব, আমাদেরও ভালো লাগবে, এই আর কি। সবাইকে অল দ্য বেস্ট। আর আর কে হাত যদি তুলেছে? সপ্তর্ষি হাত তুলেছো? কে? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল, বলছি যে বলো। হ্যালো স্যার, বলছি বলো। যদি ট্রান্সলেশনে যদি কোনো মানে আননোন ওয়ার্ড দেয়, মানে ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশে, ওটা তাহলে কি না করবো? পারলে, না পারলে সেটার যদি মনে হয় যে এটার পরিবর্তে এই ওয়ার্ডটা ওখানে ইনক্লুড করা যাবে, তুমি সেটা মানে লিখে দিয়ে চলে আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নীলাঞ্জন স্যার, ওভার টু ইউ। হ্যাঁ, তাহলে সবাইকে আরেকবার অল দ্য বেস্ট। ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আর এই 2 দিন আছে, বেশি কিছু নতুন কিছু প্র্যাকটিস করবে না, যেটা আগেও বলা হয়েছে ওইগুলোকে রিভাইজ করো, একটু হালকা ভাবে ইয়ে করো। আর যদি এর মাঝে আবার কোনো সমস্যা হয়, কোনো দরকার হয়, স্যারের ফোন নাম্বার তো দেওয়া আছে, গ্রুপেও মেসেজ করবে, স্যারের সাথে যোগাযোগ করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বেশি টেনশন করো না, মাথা ঘামিও না, ঠান্ডা মাথায় দাও। আর স্যারজন বললেন পরীক্ষা দিয়ে একটু জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে। আশা করি সবারই ভালো। একজন মাঝে জিজ্ঞেস করেছে স্যার কমন আসবে কিনা, কমন ফমন ইয়ে করো না, সব ভালো করে মুখস্থ করো না, ভালো করে দেখে যাও। হ্যাঁ, লিখতে পারবে, একটু ঠান্ডা মাথা হলেই
আমার লেখায় ভালোই হচ্ছে। যারা যারা এখনো অব্দি জয়েন করে আছে যথেষ্টই সিরিয়াস, যারা ছিটকে গেছে প্রথম থেকে দেখছি সবাই অনেকেই শেষ অব্দি নেই, তোমরা শেষ অব্দি আছো, এটা খুব ভালো। পরপর অনেকগুলো মক দিয়েছো, তারপরে যোগাযোগ আছে, এটা একটা গুড সাইন আমি বলবো। ঠিক আছে, লেগে থাকাটা খুব জরুরি। তোরা চাকরি বাকরি পা, তারপর একদিন গেট টুগেদার হবে, আমাদেরকে খাওয়াতে আসবি। বেস্ট অফ লাক, ভালো হবে পরীক্ষা হবে। হবে রাজধানীতে। ওকে, থ্যাংক ইউ স্যার। রাজধানীতেই হবে, ঠিক। ভালো হবে পরীক্ষা, চিন্তা করিস না, কারো চাপ নিস না, কেউ বেশি টেনশন করিস না, চিল ভাবে পরীক্ষা দিয়ে যা। যত টেনশন করবি তত নেগেটিভ ইম্প্যাক্ট বেশি আরো হবে। পরীক্ষা আছে, পরপর পিএসসি পরপর পরীক্ষা নেবে, কারণ হ্যাঁ বেশি পরীক্ষা চাপ নেবে না। হ্যালো, চাপ নিস না, তাহলে ঠান্ডা স্টপ মাথায় করলাম, পরীক্ষা দিতে যা, তাহলেই হবে। থ্যাংক ইউ স্টপ স্যার। করলাম, চলো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাডমিট আগে থেকে প্রিন্ট থ্যাংক ইউ করে স্যার। রাখো সবাই, একদম আগের দিনের দিনে ভরসা থেকো না, অ্যাডমিট আগে থেকে প্রিন্ট করে রাখবে। কখন হ্যাঁ স্যার, কোথায় করিয়ে সার্ভার কি নিয়েছি। ক্র্যাশ হয়ে যায়। ঠিক আছে, চলো।